তো আমি আমি কিছু কথা বলার জন্য এসেছি। যেমন প্রথম থেকে অনেক বক্তারা বেশ একটা ন্যারেটিভ আমাদের সামনে বলার চেষ্টা করেছেন যে আমরা একটি বিশেষ দল যেটি ফ্যাসিস্টের কথা মাথায় আসলে তাদের কথা মনে পড়ে যায় আমাদের, সেই দলটিকে কিভাবে মোকাবেলা করবো এটা নিয়ে আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। এই মাসের 8 তারিখে আমি কাউন্সিল অফ ইউরোপে একটি বক্তব্য দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউরোপের স্ট্রাসবার্গে, ফ্রান্সে। তো সেখানে সঙ্গত কারণে আমি ছাড়া আর কেউ বাংলাদেশি ছিল না। তো আমি যখন আমার বক্তব্য শেষ করলাম তখন সেখান থেকে একজন বিদেশি ব্যক্তি তিনি আমাকে প্রশ্ন করলেন, ছাত্রলীগ কেন নিষিদ্ধ করলেন আপনারা? আমি ঠিক একেবারে হতবিহ্বল হয়ে গিয়েছি, কারণ হচ্ছে সেই বক্তব্যের সাথে মানে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন এবং আমাকে কিছুটা বিব্রত করেছে। কিন্তু আমি চেষ্টা করেছি একটি ন্যারেটিভ বা একটি কথা বলার জন্য। আপনি যদি তাদেরকে ছাত্র সংগঠন বলেন তাহলে হয়তো আমার উত্তর একরকম হবে, আর বিগত 15-16 বছরে তাদের যে আচরণ, তাদের যে কীর্তিকর্ম ছিল আমাদের দেশে এবং এই আন্দোলন চলাকালীন সময়ে তারা যা করেছে তা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, আমার মনে হয় ইউরোপের কোনো দেশ এই ধরনের কোনো সংগঠনকে রাখতো না। এখন প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ করা না করা সেটি জনদাবির মুখে হয়েছে, এবং এটিকে আরো কিভাবে গভীরভাবে চিন্তা করা যায় সেটি বরং এখন আমাদের আলোচ্য সূচি হওয়া উচিত। তো আমি কয়েকটি কথা বলছিলাম, যেমন একটি বিষয় গত কয়েকদিন ধরে গণমাধ্যমে এসেছে এবং আমরা সবাই দেখছি, রাজনৈতিক শিষ্টাচারের গল্প। আপনারা অনেকগুলি কথা বলেছেন। একটি জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার অ্যাবসেন্ট হয়ে গেছে, মানে কমপ্লিটলি গন। এটা কিভাবে হলো? এমন কোন সময় ছিল না যে 2-3টা চারটা পলিটিক্যাল পার্টির মানুষজন কিন্তু কথা বলতেন। When did it stop? কারণ হলো, একটু জাস্ট উদাহরণ দিই, গত কয়েকদিন আগে যখন বিএনপির চেয়ারপারসন তিনি হচ্ছে সেনাকুঞ্জে গেলেন, এটি নিয়ে কথা হয়েছে যে এখানে রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ দেখতে পেয়েছি আমরা। প্রশ্ন হচ্ছে কেন গত বছর ছিল না, কেন তার আগের বছর ছিল না? কারণ ওই শিষ্টাচার চলে গেল। যখন একটি বড় রাজনৈতিক দল বা কোনো একটি ক্ষমতাসীন দলের এক মাঝারি বা নিচু স্তরের নেতারা, নিম্ন স্তরের নেতারা হচ্ছে অন্য একটি দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নাম ধরে তুই তোকারি করে উচ্চারণ করছিলেন, আমরা তখন কোনো কথা বলতে পারি না, কারণ আমরা একইভাবে হতবিহ্বল ছিলাম। এবং এই চর্চাটা আমরা দেখেছি জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত চলে গিয়েছিল। এমন একটা পর্যায়ে হয়েছে এখন কাউন্টার যখন তাদেরকে গালি দেওয়া হচ্ছে তখন তাদের গায়ে লাগে, কেন হচ্ছে হাসিনা ডাকা হচ্ছে, ডাইরেক্ট নাম কেন ডাকতেছেন আপনারা? প্রশ্ন হচ্ছে চর্চা তো আপনারা শুরু করেছিলেন। কিন্তু একইভাবে বলবো, এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চর্চাকে আমরা রাখবো, নাকি ভবিষ্যতে কখনো আমরা দেখবো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন তারা নিজেদের মধ্যে এই চর্চাটুকুকে জিয়ে রাখেন? কে দলে আছেন, কি মানে উল্টা দিকে আছেন, কি ক্ষমতায় আছেন না আছেন, সেটি আপনাদের চয়েস। কিন্তু শিষ্টাচারের জায়গাটুকু অন্ততপক্ষে নিজেদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে জনগণের সামনে নিজেদেরকে হেয় করবেন, এটুকু একটা অনুরোধ। মনে হয় আগামী রাজনীতিতে এটা আসা উচিত। আজকের বিষয়বস্তুর সাথে এটি আমি চেষ্টা করছি। পলিটিক্স অফ মেজরিটি, এটাই কিন্তু আমরা বারবার বলছি, এখনো বলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য পলিটিক্স অফ মেজরিটি? যখন বলছেন যে আপনি একটা নতুন বন্দোবস্ত চান, সেখানেও কি আপনি পলিটিক্স অফ মেজরিটি চাচ্ছেন, নাকি পলিটিক্স অফ এভরিওয়ান, পলিটিক্স অফ অল, কোনটা চাচ্ছেন? আপনি কি সবার রাজনীতিতে অংশগ্রহণ চান, নাকি মেজরিটি শুধু থাকবে যারা ভোট পেয়ে আসছে? তাই যদি হয় তাহলে তো গত 16 বছর মেজরিটির পলিটিক্সই ছিল। আপনি অস্বীকার করবেন কিভাবে? সংসদ ভরে গেছে তাদের নিজের দলের এমপি দিয়ে। সেই জিনিস যদি আপনারা আবার রিটার্ন চান, পলিটিক্স অফ মেজরিটি ন্যারেটিভ আপনি বলিয়ে ওড়াচ্ছেন নানান ভঙ্গিতে, ইট ইজ ওকে, বাট ইট ইজ রিয়েলি নট ওকে। আপনি সেই রাজনীতি আসুক, সেখানে শুধুমাত্র ব্যালট ডিসাইড করবে না যে রাজনীতিতে কে হচ্ছে কথা বলবে, কে হচ্ছে সংসদে, শুধু ব্যালট ডিসাইড করবে না। কে ডিসাইড করবে? তাহলে মানুষকে ডিসাইড করতে দেন। মানুষ শুধু ব্যালট দিতেই যায় না, চেষ্টা করে দেখেন ক্যান্ডিডেট ডিসিশন কে নেয়। ক্যান্ডিডেট ডিসিশন কে নিয়েছে? আমাকে জিজ্ঞেস করেন গত কয়েকটি নির্বাচনে ভোট দেই নাই, কেন দেই নাই? চয়েস নাই তো ভাই। আপনার সামনে চয়েস আছে দুইটা, এবং এই দুইটার একটা আপনার পছন্দ না, আপনি ভোট দিবেনই কেন? আপনি বলতেছেন ভোটের অধিকার, অধিকার থাকলেই বা আপনি দিবেন, আপনার চয়েস নাই। আপনি যা খেতে চান আজকে দুপুরে, সেই জিনিস আপনার সামনে রান্না হয় নাই, আপনি খাবেন সেই জিনিস। ইট ইজ নট এভার যে আপনি খেতে পারছেন কিনা, আপনার সামনে চয়েস নাই। এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আর বেশ কিছু বিষয় যদি আমরা একটু চিন্তা করি, ছাত্র রাজনীতি নিয়ে প্রথমেই কথা শুরু করেছিলাম। ছাত্র রাজনীতি, আমার পাশে বসে আছেন ছাত্র নেতা, তারা ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসে প্রয়োজন আছে কিনা এটা নিয়ে অনেক কথা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার দাবি উঠেছে, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ, অনেক কিছু তো হচ্ছে।
প্রশ্ন হচ্ছে এই কথা উঠেছে যখন একটু কথা হয়ে যায়, ক্যাম্পাসের মধ্যে দলীয় রাজনীতি দরকার আছে কিনা সেটা বলেন। ছাত্রদের রাজনীতি সচেতন হওয়ার দরকার আছে। তা যদি না হইতো তাহলে কিন্তু আজকে এই এখানে বসতে পারতেন না, আমিও পারতাম না। ছাত্ররা রাজনীতি সচেতন হোক, ক্যাম্পাসে ছাত্র সংসদের মাধ্যমে রাজনীতি করেন, দলীয় রাজনীতি না। দলীয় রাজনীতি দয়া করে ক্যাম্পাসের বাইরে আনেন, ওই দলের পার্টি অফিসে নিয়ে যান, রাজপথে নিয়ে যান। ক্যাম্পাসটা অন্তত পক্ষে দলীয় রাজনীতির আখড়া বানায় রাখেন না। কারণ কি দেখছি আমরা, ছাত্র রাজনীতি নামে যারা প্র্যাকটিস করছেন তারা নিজেরা ছাত্রত্বই ভুলে গেছেন এক পর্যায়ে। তারা ছাত্র কম নেতা বেশি হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলি থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের নির্বাচিত ছাত্র সংসদের হাতে যেন আমরা এই বিষয়গুলি নিয়ে যাই। কিছু শব্দ তো আমাদের মধ্যে ট্যাবু হয়ে গেছে এখন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার সামনে যদি বলে উন্নয়ন, আপনার সামনে যদি কেউ বলে জোয়ার, আপনার সামনে যদি কেউ বলে 1000 কোটি টাকা, আপনার সামনে যদি কেউ বলে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার, এই শব্দগুলো বললে আপনি কিন্তু জানেন হোয়াট আই মিনিং। মানে হলো এগুলা ট্যাবু, এগুলা এখন সার্কাস হয়ে গেছে ভাই। বোঝার চেষ্টা করেন। এমন হইছে অবস্থা যে নিজের বাসায় আপাকে আপা ডাকতে আপনার কেমন যেন লাগবে, এমন অবস্থা তৈরি হয়েছে। সবকিছু সার্কাজমের মধ্যে চলে যাচ্ছে। বিশর এই শব্দগুলো সার্কাজমের না, এই শব্দগুলো আপনার আমার দরকারি। তো একটু রিয়েল অর্থটা যেটা মিন করে, এটা আমরা যেন নিজের মনে আপাই রাখতে পারি, এটা চেষ্টা করি। আমরা যেন হচ্ছে উন্নয়ন যদি রিয়েলি হয় সেটাকে উন্নয়নই বলতে পারি। আমরা যেন সবকিছুর ডেফিনিশনটাকে একটু কনস্ট্রাকটিভ উপায়ে আনতে পারি। আরেকটি বিষয়, সেটি আমি বলে আশা করি আমি শেষের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচিত জায়গায়। যেখানে আমি যখন বসছি এখানে, আমার একটি কথা বলছিলেন নির্বাচিত যুব উপদেষ্টা, হোয়াট দ্য হেল ইজ দিস, নির্বাচিত হওয়ার উপদেষ্টা কেমন হইতো। তো যাই হোক, আমি এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ইউথ অ্যাডভাইজার হয়েছিলাম 2015-তে। আনফরচুনেটলি বাংলাদেশের জন্য আমি আজকে মিডিয়ার সামনে বলছি আমি কিছু করতে পারিনি। আমি ইলেক্টেড ইউথ অ্যাডভাইজার ফর 71 কান্ট্রিজ, আমি বাংলাদেশের জন্য কিছু করতে পারি নাই। কারণ একটাই, আমাকে ফরেন মিনিস্ট্রির একজন ডেস্ক অফিসার 6 মাস ঘোরায়। কেন ঘোরায় সেটার উত্তর দিলাম না। যাই হোক, অনেকে অনেকভাবে সিস্টেমেটিক ডিপ্রেশনের, সিস্টেমেটিক অপারেশনের মধ্যে দিয়ে গেছি, এটা অন্য গল্প। আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, সেখানে কি দাঁড়াবে আমি বলি। সহজ কথা যেটা, সেটা হচ্ছে নির্বাচিত পলিটিক্যাল অফিসে যদি আপনি আসতে চান, আপনি আগে ডিসাইড করেন। ইদানিং কয়েকটা পলিটিক্যাল পার্টি বলা শুরু করেছেন যে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। ওয়াই অনলি প্রধানমন্ত্রী ভাই? একই ব্যক্তি 2 বার ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার দরকারটা কি? মানে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? আপনি 2 টার্মে যদি ইউপি মেম্বারই হন, ইট ইজ স্টিল এনাফ। আপনার লাইফে 10 বছর কাজ করছেন, আর কি দরকার ভাই? জীবন কয় বছরের? আপনি লাইফে 2 টার্মে উপজেলা চেয়ারম্যান, 2 টার্মে এমপি হন, 2 টার্মে আপনি যেমন চাই হন, আপনার লাইফে 2 টাইমস আর প্রিটি এনাফ দ্যাট ইউ ক্যান ডু এনি চেঞ্জ ফর এনিথিং। আর আপনি যদি এর মধ্যে না পারেন, তাহলে ভাই আপনি আগে ছেড়ে দেন। আপনি 6 বার 7 বার এমপি হয়ে, আমি যখনই শুনেছি 4 বার 5 বার এমপি হয়েছে, ভাই তো বিষয়টা এরকম যেন না হয়। পার্শ্ববর্তী একটা দেশে এরকম ছিল, 3 বার এমপি হয়েছে, চতুর্থবার নির্বাচিত হওয়ার সময় বলছে 3 বার আমি দল, নেতা আর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য কাজ করেছি, চতুর্থবার আপনারাই আছেন সামনে। তো এরকম যেন না হয় যে আমরা চতুর্থ চয়েসটা দিই। সো 2 বারের বেশি আমরা মানে নির্বাচনের কোনো পাবলিক অফিসে 2 বারের বেশি যেন কোনো ব্যক্তি নির্বাচনে না যান, সেই বন্দোবস্ত আমাদের করতে হবে। শেষ কথা যেটি আসছে সংবিধান নিয়ে, আপনি বলছিলেন সংবিধান এখন আমাদের নতুন করে লাগবে। অনেকগুলি শব্দ কিন্তু আসছে, আমরা সাধারণ মানুষের কাছে কিন্তু শব্দগুলো খুব কনফিউজিং। এখানে সংবিধান সংশোধন কমিশনের মানে লোকজন আছে, আমি দেখতে পাচ্ছি বসে আছে আমার সামনে। আমি ইন্টারেস্টিংলি কয়েকটা জিনিস বুঝি না। আপনি একবার বলছেন পুনর্লিখন, একবার বলছেন সংস্কার, একবার বলছেন প্রণয়ন। ভাই ভাই একটু বাংলা যদি ঠিকঠাক বোঝান আমাদেরকে, কোনটা আসলে করতে চান? আজকে যখন এখানে আসছিলাম তখন আমি ভূমি উপদেষ্টার কথা শুনছিলাম, সংবিধান সংশোধন করা এই সরকারের কাজ না। তা আমরা কি নিয়ে কথা বলতেছি? আজকের কথা আমি আসার পথে শুনছিলাম, একজন উপদেষ্টা তিনি বলছেন আমাদের এটা কাজ না, আমরা যে কাজটা করব, আমরা কিছু জিনিস লিখা হচ্ছে দিয়ে যাব, পরবর্তী পার্লামেন্টে এসে দেখবে এটা করা যায় কিনা। জয় বাংলা, তাই না? সেটা তাই তো হবে। সি ফ্যাক্ট ইজ, আমরা এই যে কাল্টিজম, এটাকে যদি বন্ধ করতে চাই, আমরা যদি এই অবস্থা থেকে বের হয়ে আসতে চাই, কনস্টিটিউশনকে আমাদের নতুন করে ঢেলে সাজাতে হবে। ইফ ইউ নিড এ কনস্টিটিউশন, যদি আমাদের দরকার আসলে ভাই, আর যদি দরকার না হয় তাহলে যেমনে আছে রেখে দেন, যেমনে পারেন চালান।
2008 সালে যখন কনস্টিটিউশনের রিফর্মের কমিশন তৈরি হয়, তখনকার ওই যে ইয়ে ছিলেন সুরজিৎ সেনগুপ্ত, আমরা তাকে বলেছিলাম স্বাস্থ্যকে সংবিধানে নিয়ে আসেন, জনগণের ইস্যুগুলোরে নিয়ে আসেন। না, 72 সংবিধানে নিয়ে আসবো। হোয়াট এক্স্যাক্টলি ইউ মেনশন? কারণ আমার সংবিধান দরকার আমার থাকার জন্য, মিয়া, পাবলিক থাকার জন্য না। তো দ্যাটস দ্য পয়েন্ট। নেক্সট কনস্টিটিউশন যেভাবে আসুক, যদি মানুষের জন্য না আসে, ওই কনস্টিটিউশনের কোনো আমাদের প্রয়োজন নাই, কারোরই প্রয়োজন নাই। ওটা যেখানে আছে সেখানে থাক, আপনার আমার পড়ারও দরকার নাই। ইন দ্য নেম অফ কনস্টিটিউশন আমরা যাচ্ছে তাই করে যাব, এরকম গল্প যদি হয়, এটাই আসলে ফ্যাসিজম ভাই। ঠিকঠাক করে বোঝার জন্য ওইটাই যথেষ্ট। ধন্যবাদ আপনাদের সকলকে।